শহরতলির জীবনের নীরব কোলাহলে এমিলি হারপার রুটিনের ছন্নে সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন। ডেভিডের সাথে আমার বিবাহ ছিল এক মৃদু ওয়ালটজ। প্রতিদিন পারিবারিক আনন্দের নৃত্যে একটি পূর্বাভাসযোগ্য পদক্ষেপ। ম্যাপেল গাছের মধ্যে অবস্থিত একজন মনোমুগ্ধকর কারিগর উইলো ক্রিকে আমাদের বাড়িটি ছিল আমার আশ্রয়স্থল। ডেভিডের প্রথম বিবাহের পুত্র ইথানের সৎ মা হিসেবে আমি আমার ভূমিকাটি এমন এক উৎসাহের সাথে গ্রহণ করেছিলাম যা আমাকেও অবাক করেছিল। আমার বয়স ছিল ৩৫, লালচে চুল সূর্যের আলো ধরেছিল, এবং একটি হাসি যা ডেভিড বলেছিলেন যে সবচেয়ে বিষণ্ণ দিনটিকে উজ্জ্বল করতে পারে। ১৬ বছর বয়সে ইথান ছিল একজন পাতলা কিশোর, তার বাবার মতো সবুজ চোখ এবং একটি কৌতূহল যা আমাদের বাড়িকে জীবন্ত করে তুলেছিল। আমি ভেবেছিলাম আমি সবকিছুই বের করে ফেলেছি, প্রেম, পরিবার, স্থিতিশীলতা, কিন্তু জীবনের, যেমনটি আমি শিখব, স্ক্রিপ্ট পুনর্লিখনের একটি উপায় আছে। ডেভিডের সাথে প্রথম বছরগুলি ছিল তৃপ্তির উষ্ণ ধোঁয়াশা। আমরা সন্ধ্যাবেলা বারান্দায় ওয়াইন পান করে কাটাতাম। যখন ইথান লিভিং রুমের মেঝেতে ঝুঁকে পড়ত, স্কেচ আঁকত অথবা পড়ত, আমি সেই আঠা হতে ভালোবাসতাম যা আমাদের একসাথে ধরে রাখত, যে ইথানের হাঁটুতে ব্যান্ডেজ করত এবং মহাবিশ্ব সম্পর্কে তার অন্তহীন প্রশ্ন শুনতে পেত। আমার হৃদয়ে গর্বে ভরে উঠল তাকে বেড়ে উঠতে দেখে। তার ছেলেসুলভ হাসি কৈশোরের তীক্ষ্ণ কোণগুলিকে স্থান দিচ্ছিল, কিন্তু আমাদের মনোরম হাসির পৃষ্ঠের নিচে কিছু একটা আলোড়ন করছিল, এমন একটি স্রোত যা আমি এখনও নাম বলতে পারিনি। সেটা ছিল আগস্টের এক উত্তপ্ত রাত, সেই ধরনের, যেখানে বাতাস আপনার ত্বকে দ্বিতীয় স্তরের মতো আটকে থাকত। যখন সবকিছু বদলে গেল, আমি ঘুমাতে পারছিলাম না, খোলা জানালা থাকা সত্ত্বেও। বিছানা থেকে নেমে আসার পর আমি রান্নাঘরে এক গ্লাস জলের জন্য ঘুরে বেড়াতাম। আমার সিল্কের রাতের পোশাকটি আমার উড়ুতে ফিসফিসিয়ে বলছিল। ঘরটি নীরব ছিল, মেঝের নরম খালি ছাড়া। যখন আমি ইথানের ঘর দিয়ে যাচ্ছিলাম, তখন তার অর্ধেক খোলা দরজা দিয়ে এক টুকরো চাঁদের আলো এসে পড়ল, আর আমি হিম হয়ে গেলাম। সে দাঁড়িয়েছিল, রূপালী আলোয় ভেসে, আমার অন্তর্বাসের একটা সূক্ষ্ম টুকরো ধরে, ডেভিডের উপহার। তার আঙ্গুলগুলো কাপড়ের উপর এক ধরনের শ্রদ্ধার ছাপ ফেলল যা আমার বুকে একটা ধাক্কা দিল। আমার নিঃশ্বাস আটকে গেল, আমার হৃদয় একটা বন্য ঢোলের মতো স্পন্দিত হল। ধাক্কা মিশে গেল অন্য কিছুর সাথে, নিষিদ্ধ কিছু, কৌতূহলের একটা ঝলক, আকর্ষণের একটা স্ফুলিঙ্গ যা আমি স্বীকার করতে পারছিলাম না। আমার কথা বলা উচিত ছিল, মন্ত্র ভেঙে ফেলা উচিত ছিল, কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম, ইথানের দৃষ্টি ফিতার উপর স্থির থাকতেই দেখছিলাম। তার চোখ, সাধারণত এত খোলা এবং ছেলেমানুষের মতো, একটি নতুন তীব্রতা ধরেছিল। সে যে মানুষ হয়ে উঠছিল তার এক ঝলক। আমি উন্মুক্ত, অরক্ষিত, কিন্তু ব্যাখ্যাতীতভাবে সেই মুহূর্তের প্রতি আকৃষ্ট বোধ করলাম। অবশেষে যখন সে উপরের দিকে তাকাল এবং আমাকে দেখল, তখন তার মুখ অপরাধবোধে ভেসে উঠল। কিন্তু সে অন্তর্বাসটি ফেলে দিল না, বরং সে আমার দৃষ্টিতে তাকিয়ে রিল, আর সেই নীরব আদান প্রদানে কিছু একটা বদলে গেল। অব্যক্ত প্রশ্নের সাথে বাতাস কেঁপে উঠল। আমরা কেউই নাম বলার সাহস পেলাম না। আমি মুখ ফিরিয়ে নিলাম, আমার গাল জ্বলে উঠল, এবং আমার ঘরে ফিরে গেলাম। আমার মনে বিভ্রান্তি এবং অপরাধবোধের ঘূর্ণিঝড়। আমি ছিলাম তার সৎ মা, তার পথপ্রদর্শক, তার মুগ্ধতার বস্তু নেই। তবুও যখন আমি বিছানায় শুয়েছিলাম, তখন সেই লেইসের উপর তার স্পর্শের চিত্র আমাকে তাড়িত করছিল, এমন অনুভূতি জাগিয়ে তুলছিল যা আমি বুঝতে চাইনি। এর পরের দিনগুলি ছিল পরিহার এবং সচেতনতার এক সূক্ষ্ম নৃত্য। আমি নিজেকে আরও ঘনিষ্ঠভাবে ইথানকে লক্ষ্য করে দেখলাম, লক্ষ্য করলাম তার কাঁধ কিভাবে প্রশস্ত হয়ে গেছে, কথা বলার সময় তার কণ্ঠস্বর কতটা গভীর হয়ে উঠেছে। সে আর সেই শিশুটি নেই যা আমি বিছানায় রেখেছিলাম। সে একজন যুবক ছিল, এবং আমি তা সম্পর্কে বেদনাদায়কভাবে সচেতন ছিলাম। আমার আবেগগুলি ছিল মাতৃগর্ভের গর্বের জট এবং কিছু অন্ধকার, যা আমার নাড়িকে দ্রুততর করে তুলেছিল যখন সে রান্নাঘরে আমার পাশ দিয়ে চলে গেল। আমি এটা চেপে রাখার চেষ্টা করলাম, ডেভিডের উপর, আমাদের পরিবারের উপর। কিন্তু সেই রাতের স্মৃতি একটা গোপন রহস্যের মতো রয়ে গেল, একেবারে বহন করা কঠিন। একদিন সকালে, যখন রান্নাঘরের জানালা দিয়ে সূর্যের আলো ঝরছিল, আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা আর এটা উপেক্ষা করতে পারব না। ইথান কাউন্টারে ছিল, তার ভেজা চুল সাম্প্রতিক গোসলের প্রমাণ, তার চোখ তার সিরিয়ালের বাটিতে স্থির। আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম। আমার কফির মগ নামিয়ে রাখার সময় আমার হাত কাঁপছিল।
ইথান, আমি বললাম, আমার ভেতরে ঝড় থাকা সত্ত্বেও আমার কণ্ঠস্বর স্থির। আমাদের অন্য রাতে কি ঘটেছিল তা নিয়ে কথা বলা দরকার। তার চামচটি মাঝ আকাশে থেমে গেল, তার কাঁধ টানটান হয়ে গেল। যখন সে আমার দৃষ্টিতে পড়ল, আমি ভয়ে কিন্তু স্বস্তির ঝিকিমিকি দেখতে পেলাম। আমি জানি, সে ফিসফিসিয়ে বলল, তার কণ্ঠস্বর খুব একটা শোনা যাচ্ছিল না। আমি পরে ঘুমাতে পারছিলাম না। এই অনুভূতিগুলো নিয়ে কি করব বুঝতে পারছি না। তার জন্য আমার হৃদয় ব্যথা করছে, তার মুখের উপর আঁকা বিভ্রান্তির জন্য। আমি টেবিলের ওপারে হাত রেখে তাকে ঢেকে রাখলাম, সান্ত্বনা দেওয়ার জন্য একটা অঙ্গভঙ্গি, কিন্তু আরও কিছুর জন্য অভিযোজিত। হারিয়ে যাওয়া বোধ করা ঠিক আছে, আমি আস্তে আস্তে বললাম। আমরা দুজনেই এটা বুঝতে পারছি, কিন্তু আমরা ভান করতে পারি না যে এটা ঘটেনি। তার আঙ্গুলগুলো আমার চারপাশে শক্ত হয়ে গেল, এবং সেই মুহূর্তে আমি তার গোপন উত্তোলনের ভার অনুভব করলাম, যার পরিবর্তে একটি ভাগ করা দুর্বলতা এসে গেল। আমরা সেখানে বসে রইলাম, নীরবতা বোঝার জন্য ভারী হয়ে উঠল। সকালের আলো যখন টেবিলের উপর ছায়া ফেলছিল, তখন আমি তাকে পথ দেখানোর দায়িত্ব এবং আরও গভীর কিছুর অনস্বীকার্য টানের মধ্যে ছিলাম। এমন কিছু যা আমার সর্বদা অনুসরণ করা নিয়মগুলিকে লঙ্ঘন করে। যত সপ্তাহ কেটে গেল, আমাদের মধ্যে উত্তেজনা বাড়তে লাগল, একটি নীরব স্রোত যা প্রতিটি মিথস্ক্রিয়াকে রঙিন করে তুলল। আমি লক্ষ্য করতে লাগলাম যে ইথানের চোখ কিভাবে স্থির ছিল, আমি তার হাসি যেভাবে ধরেছিল। আমরা যখন রসিকতা করতাম, তখন একটা নতুন ধারা তৈরি হতো। আর লজ্জার বিষয় হল, আমি নিজেকে সাড়া দিতে শুরু করতাম। আমি এমন পোশাক বেছে নিতাম যা আমার বক্ররেখাগুলোকে জড়িয়ে ধরে, চুলগুলো আলগা করে দিত, বরং সেগুলোকে পিন করে রাখত। প্রতিটি পছন্দই ছিল আমার এতদিনের ভূমিকার বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ। আমি এমনভাবে জীবন্ত বোধ করতাম যা বছরের পর বছর ধরে করিনি। ইথান যখনই কাছে আসত, তখনই আমার ত্বক প্রত্যাশায় ঝিমঝিম করত। আমার উপর অপরাধবোধ জাগত, কিন্তু তার মনোযোগের রোমাঞ্চে তা ডুবে যেত। তার উপস্থিতি আমার হৃদয়কে দৌড়াদৌড়ি করতে শুরু করত। একদিন সন্ধ্যায় ডেভিড যখন কাজ করছিল, তখন আমি নিজেকে একা ইথানের সাথে বসার ঘরে আবিষ্কার করি। টিভি জ্বলছিল, কিন্তু আমরা কেউই দেখছিলাম না। আমি সোফায় বসেছিলাম, আমার পা আমার নিচে গুটিয়ে রাখা ছিল, হাতে ওয়াইনের গ্লাস। ইথান মেঝেতে ছড়িয়ে পড়েছিল, তার নোটবুকে স্কেচ করছিল। কিন্তু তার চোখ আমার দিকে ভেসে যাচ্ছিল। অব্যক্ত শব্দে বাতাস ঘনছিল। ঘরটি কেবল একটি বাতির মৃদু আলোয় আলোকিত ছিল। আমি এক চুমুক ওয়াইন নিলাম, আমার নড়াচড়াগুলো ইচ্ছাকৃতভাবে চলছিল, আর অনুভব করলাম তার দৃষ্টি আমার ঘাড়ের বাঁকের দিকে। ইথান, আমি বললাম, আমার কণ্ঠস্বর নিচু। তুমি কি ভাবছ? সে ইতস্তত করল, তারপর তার পেন্সিল নামিয়ে রাখল। তার চোখ আমার দিকে আটকে গেল। তুমি সে সহজভাবে বলল, এবং তার কণ্ঠস্বরের সততা আমার মেরুদণ্ডে কাঁপুনি ধরিয়ে দিল। আমার সেখানেই থামানো উচিত ছিল। তাকে সীমানা মনে করিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু এর পরিবর্তে আমি সামনের দিকে ঝুঁকে পড়লাম, আমার চুল আমার কাঁধের উপর ছড়িয়ে পড়ছিল। আমাকে বলো, আমি অনুরোধ করলাম, আমার কণ্ঠস্বর ফিসফিসিয়ে উঠল। সে জোরে গিলে ফেলল, তার আদমের আপেল। বোবা, আমি তোমার কথা ভাবা বন্ধ করতে পারছি না। মায়ের মতো নয়, বরং অন্য কিছু। তার কথাগুলো আমাদের মাঝে ঝুলে রিল। একটি স্বীকারোক্তি, যা আমাদের আকাঙ্ক্ষাগুলোকে আটকে রাখা অভিশাপকে ভেঙে ফেল। আমি অনুভব করলাম এক তীব্র উত্তাপ, একটি বেপরোয়া পরিত্যাগ যা আমাকে আমার পায়ে ঠেলে দিল। আমি ঘর পার হয়ে গেলাম, তার থেকে মাত্র ইঞ্চি দূরে থেমে আমার হৃদয়ে ধড়ফড় করছিল। এটা বিপজ্জনক, আমি বললাম, কিন্তু আমার শরীর আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আরও কাছে ঝুঁকে পড়ে, তার হাতটি আমার দিকে এগিয়ে গেল, অস্থিরভাবে আমার দিকে ধাক্কা দিচ্ছিল, এবং স্পর্শটি ছিল বৈদ্যুতিক। এরপর যা ঘটেছিল তা হল আবেগ এবং সংবেদনের ঝাপসা। আমাদের হাত পরস্পর সংযুক্ত ছিল, নিষিদ্ধ কিছুর পাদদেশে দাঁড়িয়ে থাকা আমাদের নিঃশ্বাস মিশে গিয়েছিল। আমি তার চোখে দ্বন্দ্ব দেখেছি, সন্দেহের সাথে আকাঙ্ক্ষার লড়াই, এবং জানতাম এটি আমার নিজের প্রতিফলন। যখন আমাদের ঠোঁট অবশেষে মিলিত হয়েছিল, তখন এটি প্রথমে অপ্রত্যাশিত ছিল, নীরবতায় জিজ্ঞাসা করা একটি প্রশ্ন। কিন্তু যখন সে উত্তর দিল, চুম্বনটি আরও গভীর হয়ে উঠল, একটি ক্ষুধার্ত অন্বেষণ যা আমাদের মধ্যে রেখা মুছে ফেল। আমার হাত তার পিঠে ঘোরাফেরা করছিল, তার শার্টের নিচে শক্তি অনুভব করছিল,
যখন তার আঙ্গুলগুলি আমার কোমরের রূপরেখাগুলি সন্ধান করছিল। প্রতিটি স্পর্শ ছিল একটি উদ্ঘাটন, অচেনা অঞ্চলে একটি পদক্ষেপ, যেখানে আমরা আর সৎমা এবং সৎপুত্র ছিলাম না, বরং দুটি আত্মা একটি মরিয়া প্রযোজনে আবদ্ধ ছিলাম। পরের সপ্তাহগুলো ছিল চুরি যাওয়া মুহূর্তগুলোর এক তীব্র স্বপ্ন, করিডোরে হাতের আঁচড়, খাবার টেবিলের দিকে এক পলক তাকিয়ে থাকা। ডেভিড, তাকে আশীর্বাদ করুন, অজ্ঞান ছিল। তার কাজের বাড়া গ্রাসিত, আমি তাকে বিশ্বাসঘাতকতা করার জন্য নিজেকে ঘৃণা করি। কিন্তু ইথানের টান আরও শক্তিশালী ছিল, এমন একটি শক্তি যা আমি প্রতিরোধ করতে পারিনি। আমাদের মুখোমুখি হওয়া আরও সাহসী হয়ে ওঠে, প্রতিটি বিশ্বের প্রতি অবাধ্যতা, যা আমাদের বিচার করবে। একদিন বিকেলে, যখন জানালায় বৃষ্টির আওয়াজ আসছিল, আমি ইথানকে তার ঘরে দেখতে পেলাম। তার স্কেচবুক আমার প্রতি আকর্ষণের জন্য খোলা ছিল। আমার মুখ, আমার বক্ররেখা এমন কোমলতায় পরিণত হয়েছিল যা আমার নিঃশ্বাস কেড়ে নিয়েছিল। তুমি আমাকে দেখছ, আমি ফিসফিস করে বললাম। আবেগে আমার কণ্ঠস্বর ঘন হয়ে গেল। সে মাথা নাড়ল, তার চোখ তীব্র। আমার সব সময়ই আছে। আমাদের শেষ আত্মসমর্পণ ঘটেছিল এমন এক রাতে যখন তারা আমাদের গোপন রহস্যের সাথে স্পন্দিত হচ্ছিল। ডেভিড একটি ব্যবসায়িক ভ্রমণে দূরে ছিল, এবং বাড়িটি আমাদের একা মনে হয়েছিল। আমি এমন একটি পোশাক পরেছিলাম যা আমার শরীরের সাথে লেগেছিল। এটা গা নীল, একটা নীরব আমন্ত্রণ। ইথান লিভিং রুমে অপেক্ষা করছিল, তার চোখগুলো প্রত্যাশায় অন্ধকার। আমি যখন কাছে এলাম, সে দাঁড়িয়েছিল, তার হাত আমার দিকে এগিয়ে আসছিল। এমিলি, সে বিটবিট করে বলল। তার ঠোঁটে আমার নামের আওয়াজ ছিল এক ঝলক। আমরা এক হয়ে এগোচ্ছিলাম, আমাদের শরীর ঠিকঠাকভাবে এমন এক ছন্নে যা মাসের পর মাস ধরে আকাঙ্ক্ষার কথা বলে। সোফায়, ল্যাম্পলাইটের নরম আলোর নিচে, আমরা আমাদের বাধা, আমাদের পোশাক, আমাদের ভয় ত্যাগ করেছি। প্রতিটি স্পর্শ ছিল একটি প্রতিশ্রুতি, প্রতিটি চুম্বন ছিল একটি প্রতিজ্ঞা যা আমরা জানতাম যে আমাদের করা উচিত নয়। পরে, আমরা একে অপরের সাথে জড়িয়ে পড়েছিলাম। আমাদের নিঃশ্বাস ধীর হয়ে যাচ্ছিল, আমাদের হৃদয় এখনও দৌড়ে যাচ্ছিল। আমাদের আলিঙ্গনের বাইরের পৃথিবী দূরবর্তী, অপ্রাসঙ্গিক মনে হচ্ছিল। কিন্তু ভোর হওয়ার সাথে সাথে, পর্দা ভেদ করে বাস্তবতা ফিরে এলো। আমি ইথানের চোয়ালের রেখা খুঁজে পেলাম, আমার আঙ্গুল কাঁপছিল। এটি সবকিছু বদলে দেয়, আমি বললাম, আমার কণ্ঠস্বর বিস্ময় ও ভয়ে ভারী। সে মাথা নাড়ল, তার চোখ আমার দিকে তাকিয়ে রিল। আমি জানি, কিন্তু আমি আর ফিরে যেতে চাই না। তার কথাগুলো ছিল জীবনরেখা, মনে করিয়ে দেয় যে আমরা একসাথে ছিলাম, ভালো হোক বা খারাপ। পরবর্তী দিনগুলিতে, আমরা আমাদের নতুন বাস্তবতাকে যত্ন সহকারে অতিক্রম করেছি। আমরা ডেভিডের চারপাশে সতর্ক ছিলাম, কিন্তু আমাদের সংযোগ আরও গভীর হয়েছিল, দৃষ্টি এবং স্পর্শের একটি গোপন ভাষা। আমি ঝুঁকি, বিচার, কেলেঙ্কারি, হৃদয়বিদারকতা জানতাম, কিন্তু ইথানের জন্য আমি যে ভালোবাসা অনুভব করেছি তা আমার জানা কোনো কিছুর মতো ছিল না। এটি ছিল কাঁচা, অপ্রকাশিত, যুক্তিকে অস্বীকারকারী একটি শক্তি। আমি যখন এখানে বসে এটি লিখছি, আমি জানি আমাদের গল্প এখনও শেষ হয়নি। এটি নিষিদ্ধ প্রেমের গল্প, সীমানা অতিক্রম করা এবং আত্মার সাথে জড়িত থাকার গল্প। এবং যদিও সামনের পথ অনিশ্চিত, আমি এটিকে সেই জীবনের নিরাপত্তার জন্য বাণিজ্য করব না যা আমি একবার জানতাম। যারা এটি পড়ছেন তাদের জন্য, আমি আপনাকে এই যাত্রায় আমার সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার চ্যানেল ব্রোকেন প্রতিজ্ঞা সাবস্ক্রাইব করুন, যেখানে আমি